পৃথিবীর সব বিষাক্ত সাপগুলো যেভাবে চাষ করা হয় তা দেখলে আপনি ভয়ে আটকে উঠবেন। তাছাড়া চায়নাতে সাপের রক্তের জুস তৈরি করা হয়, আর এই রক্তের জুস খেলে শরীরে এমন কিছু ঘটবে যেটি জানার পর আপনার গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। এছাড়া সাপের পিত্তথলি দিয়ে একটি বিশেষ জিনিস তৈরি করা হয়, যেটি মানুষের গুরুত্বপূর্ণ একটি কাজে লাগে। আজকের ভিডিওতে জানতে চলেছি বিষাক্ত সাপ কিভাবে চাষ করা হয়, এর পাশাপাশি ভয়ঙ্কর জোক কিভাবে চাষ করা হয়, তাছাড়া অন্যান্য প্রাণী কিভাবে চাষ করা হয় তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। প্রথমে রয়েছে জোক ফার্মিং। বন্ধুরা, জোক এমনভাবে চাষ করা হয় যা দেখলে আপনার গায়ের লোম খাড়া দিয়ে উঠবে। চায়নাতে এই অদ্ভুত প্রাণীটিকে চাষ করা হয়, তবে এটি কোনো সহজ কাজ নয়। এখানকার ওয়ার্কাররা জীবনের ঝুঁকি নিয়ে এই সব কাজ করে থাকে। আপনারা যেমনটা জানেন, জোক মানুষের রক্ত চুষে খায়, এমনকি এই ভয়ঙ্কর প্রাণীটি মানুষের শরীরের মধ্যে ঢুকে যেতে পারে। এরা মানুষের শরীরের মধ্যে ঢুকে মুহূর্তেই মৃত্যু ঘটাতে পারে। কিন্তু তারপরও চায়না এই প্রাণীটিকে চাষ করে বছরে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে। এখন প্রশ্ন হলো, কিভাবে ফার্মে তারা এটি চাষ করে? চায়নার এই সকল মানুষেরা জোককে কি খেতে দিচ্ছে? তাছাড়া জোক দিয়ে তারা কি করছে? বন্ধুরা, জোক দেখলে আমরা ভয়ে আটকে উঠি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না যে জোকের কিছু উপকারী দিক রয়েছে। এটি মানুষের জন্য অনেক উপকারী একটি প্রাণী। আমাদের পৃথিবীতে প্রায় 700 প্রজাতির জোক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 100 প্রজাতির জোক সমুদ্রে বসবাস করে এবং 90 প্রজাতির জোক পাওয়া যায় পুকুরে। অন্যান্য প্রজাতির জোক কাদামাটি এবং বিভিন্ন পরিবেশে বসবাস করে। এই এক একটি জোক প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। অবাক করার বিষয় হলো, এদের শরীরের কোনো একটি অংশ কেটে ফেললেও সেটি পুনরায় তৈরি হতে পারে। এই জোকের রয়েছে অনেক উপকারী গুণ। এটি যেমন বিভিন্ন ঔষধ তৈরিতে কাজে লাগানো হয়, তেমনি সরাসরি জোককে রোগ নিরাময়ক ব্যবহার করা হয়। এই জোকের প্রধান খাবার হচ্ছে বিভিন্ন প্রাণীর রক্ত। তাছাড়া জোক শামুক এবং কেঁচো খেয়ে থাকে। ফার্মে চাষ করার ক্ষেত্রেও এই খাবারগুলো দেওয়া হয়। ধীরে ধীরে তারা ডিম পাড়ে। কাদামাটির মধ্যে সেই ডিমগুলোকে রাখা হয়। এরপর একটি নির্দিষ্ট সময়ের পর ডিম থেকে বাচ্চা বের হয়ে আসে। তারপর ফার্মে এগুলোকে বিশেষ পানির মধ্যে রাখা হয় এবং তাদেরকে নিয়মিত খাবার দেওয়া হয়। যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোকে রোদে শুকানো হয়। রোদে শুকানোর পর এগুলিকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। এছাড়া এটির সাহায্যে প্রাচীনকালের বিভিন্ন ঐতিহ্যবাহী ঔষধ প্রস্তুত করা হয়। তাছাড়া প্লাস্টিক সার্জারিতে এই জোকের ব্যবহার করা হয়। এই জোকের সাহায্যে মানুষের চেহারার চিকিৎসা এবং স্তনের বিভিন্ন চিকিৎসা করা হয়। তাছাড়া এই জোক মানুষের শরীরে থাকা বিভিন্ন ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এটি ব্লাড লস সহ বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে। আর এই কারণেই চায়না প্রতি বছর প্রচুর পরিমাণে জোক ইউরোপ এবং আমেরিকাতে এক্সপোর্ট করে। সাপ ফার্মিং। বন্ধুরা, ইন্দোনেশিয়ায় এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে সাপ চাষ করা হয়ে থাকে। এগুলো সেই বিষাক্ত সাপ যাদেরকে দেখে প্রত্যেকটি মানুষ ভয়ে দৌড়ে পালায়, অথচ তারা এই বিষাক্ত সাপ লালন পালন করে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন ডলার আয় করে থাকে। এই সাপের চামড়া দিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের ব্যাগ এবং জুতা। এর পাশাপাশি তৈরি হয় বিভিন্ন ধরনের ওয়ালেট এবং বিভিন্ন ধরনের জামা কাপড়, যেগুলো অনেক উচ্চ দামে দেশ বিদেশে বিক্রি হয়। তাছাড়া ইন্দোনেশিয়া, চায়না এবং জাপানে সাপের মাংস অনেক জনপ্রিয়। তাছাড়া সাপের বিষ দিয়ে তৈরি হয় বিভিন্ন প্রাণ রক্ষাকারী ঔষধ। আপনি জানলে অবাক হবেন যে এই সব দেশগুলোতে সাপের মাংসের সাথে সাপের রক্তের জুস অনেক জনপ্রিয়। এই সাপের রক্তের জুস খাওয়ার পর বৃদ্ধরা যুবকের মতো শক্তিশালী হতে পারে। তারা মনে করে থাকে এই জুস পান করলে বৃদ্ধরা যৌবন ফিরে পায়। বন্ধুরা, পৃথিবীতে বিভিন্ন প্রজাতির সাপ রয়েছে। যারা সাপ চাষ করে থাকে তারা বিষসহ এবং বিষ ছাড়াই এই 2 ধরনের সাপ লালন পালন করে থাকে। তবে তারা বেশিরভাগই বিষধর সাপ লালন পালন করে থাকে, কারণ এগুলো উচ্চ মূল্যে বিক্রি করা যায়। তবে এই সাপ চাষ করা মোটেও সহজ কাজ নয়। সাপ চাষ করা মানুষগুলো গভীর জঙ্গলে যায় সাপ ধরার জন্য। এরপর তারা জঙ্গলের ঝোপঝাড় কিংবা মাটির নিচ থেকে সাপ সংগ্রহ করে থাকে এবং তারপর একটি ফার্ম তৈরি করে। এই ফার্মে কবুতরের বাসার মতো ছোট ছোট খোপ থাকে। এই ছোট্ট বাসার মধ্যে বিভিন্ন ধরনের সাপ রাখা হয়, আর প্রতিদিন এই সাপগুলোকে ব্যাঙ, ইঁদুর সহ বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়। সাপের জন্য যেই ঘর প্রস্তুত করা হয় তার মধ্যে বালু দেওয়া হয়, যাতে সাপগুলো আরামে বসবাস করতে পারে। এছাড়া সেখানকার তাপমাত্রা শীতল রাখা হয়। এদের যখন ডিম পাড়ার সময় হয়ে যায় তখন তাদের আলাদা একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে ডিম পাড়ার সম্পূর্ণ ব্যবস্থা থাকে। ডিম থেকে বাচ্চা বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই সাপগুলোকে সেখানেই রাখা হয়। তারপর সাপগুলোকে আলাদা করা হয়। যখন ছোট সাপগুলো আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন এগুলোর থেকে বিষ বের করে নেওয়া হয়। পরবর্তীতে এই সাপগুলোকে মাথা থেকে লেজ পর্যন্ত ছেলে ফেলা হয়
এরপর এদের চামড়াগুলোকে আলাদা করে ফেলা হয় এবং ভেতরে ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার করে মাংস বাজারে পাঠিয়ে দেওয়া হয়, কারণ বাজারে সাপের মাংসের স্যুপ অনেক জনপ্রিয়। বিশেষ করে চায়না, জাপান এবং ইন্দোনেশিয়াতে এই খাবার অত্যন্ত জনপ্রিয়। এছাড়া এই সাপের চামড়া বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় এবং ফ্যাক্টরিতে এই চামড়া দিয়ে বিভিন্ন ধরনের প্রসাধনী প্রস্তুত করা হয়। এর মধ্যে রয়েছে ব্যাগ, বেল্ট, ওয়ালেট এবং জ্যাকেট। এগুলো নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক মার্কেটে বিক্রি হয়। এছাড়া এই সাপের রক্ত আলাদাভাবেও সংগ্রহ করা হয়। চায়নার মানুষ সাপের রক্ত বিশেষ শরবত হিসাবে খায়। এই সকল সাপের বিষ মেডিসিন বিভাগে খুব চড়া দামে বিক্রি করা হয়। এছাড়া সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, বরঞ্চ এগুলো রোদে শুকানো হয় এবং ঐতিহ্যবাহী ঔষধ তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এই সাপের পিত্তথলি দিয়ে অনেক দামি ঔষধ প্রস্তুত করা হয়। সাপের কোনো কিছুই ফেলে দেওয়া হয় না। তাছাড়া সাধারণ সাপের পাশাপাশি পাইথন সাপের চামড়া অনেক বেশি দামি। এই পাইথনের চামড়াগুলো ভালো করে রোদে শুকিয়ে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে এগুলো দিয়ে বিভিন্ন জিনিসপত্র প্রস্তুত করা হয়। এরপর রয়েছে ব্যাঙ চাষ। ভিয়েতনামের প্রায় প্রতিটি এলাকায় এই ব্যাঙ চাষ করা হয়। বন্ধুরা, আপনি হয়তো অবাক হচ্ছেন, কিন্তু বর্তমানে এই ব্যাঙও চাষ করা হচ্ছে। এগুলো চায়না, জাপান সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এই ব্যাঙ চাষ অনেক লাভজনক একটি ব্যবসা, কারণ চায়না এবং জাপানে ব্যাঙের মাংস অনেক জনপ্রিয়। তারা মনে করে থাকে এটি অনেক পুষ্টিকর একটি খাবার। ব্যাঙ চাষ করার জন্য প্রথমে ব্যাঙ সংগ্রহ করা হয়, এরপর ফ্যাক্টরিতে এগুলো চাষাবাদ করা হয়। নির্দিষ্ট সময় পর যখন তাদের মিটিং সিজন চলে আসে, তখন ফিমেল ব্যাঙ একটি বিশেষ ধরনের আওয়াজ করতে থাকে। তাতে করে পুরুষ ব্যাঙগুলো তাদের উপর আকর্ষিত হয়। এরপর তাদের মধ্যে মিটিং হয় এবং ফিমেল ব্যাঙগুলোর ডিম পাড়ে। মাত্র 1 থেকে 3 সপ্তাহের মধ্যে ডিমগুলো থেকে ব্যাঙাচি বের হয়। এগুলোকে আলাদা একটি পানির ট্যাঙ্কে রাখা হয়। এখানে তারা আস্তে আস্তে বড় হতে থাকে। এরপর ধীরে ধীরে ব্যাঙগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায়। যারা ব্যাঙ চাষ করে তারা ব্যাঙগুলোকে ছোট, মাঝারি এবং বড় আকারে ভাগ করে নেয় এবং ব্যাঙের আকার অনুযায়ী তাদেরকে বিভিন্ন খাবার দেওয়া হয়। এদেরকে খাবার হিসেবে দেওয়া হয় বিভিন্ন ধরনের মাছ, ভিটামিন এবং মিনারেলযুক্ত খাবার। এই ব্যাঙগুলো যে ট্যাঙ্কে থাকে সেগুলিকে নির্দিষ্ট সময় পর পর পরিষ্কার করতে হয়, যাতে ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া না জমে যায়। যখন ব্যাঙগুলো প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদেরকে এভাবে বস্তায় ভরে ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিতে প্রয়োজন অনুযায়ী এই ব্যাঙকে প্রসেস করা হয় এবং বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমাদের এই পৃথিবীতে কত কিছু চাষ করা হয়। আসলে চায়না, জাপানের মানুষ চেয়ার টেবিল বাদে সব কিছুই খায়। তো ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।